আসসালামু আলাইকুম। আজকে আমি সিলভিয়া প্লাথের দ্য রাইভাল কবিতাটা নিয়ে কথা বলবো। আর নিচের ছবিতে তোমরা যাদের দেখতে পাচ্ছ তারা মূলত সিলভিয়া প্লাথ এবং তার হাজব্যান্ড টেড হিউজ। দ্য রাইভাল কবিতাটা, এই কবিতার রাইভাল শব্দটার অর্থ প্রথমে বলে নিই। রাইভাল শব্দের অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বী। আর এখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে মূলত ভালো প্রতিদ্বন্দ্বীকে বোঝানো হয়নি। প্রতিদ্বন্দ্বী এমনিতেও খারাপ জিনিস, তারপরে এখানে তার জীবনটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যে ধ্বংস করে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে সিলভিয়া প্লাথের জীবনটা, তার কথা বলা হয়েছে। কবিতার লাইনে যাওয়ার আগে দ্য রাইভাল কবিতার কিছু বিষয় তোমাদের জানা দরকার, যেটা জানলে কবিতাটা বুঝতে আরও সুবিধা হবে। সেটা রাইভাল বলতে এখানে যে প্রতিদ্বন্দ্বী, এই প্রতিদ্বন্দ্বীটা আসলে যে সঠিকভাবে সিলভিয়া প্লাথের জীবনে কে, সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব না, কারণ বিভিন্ন সমালোচকরা বিভিন্ন কথা বলেছেন এবং তোমাদের বইও দেখবে এক এক বইয়ে এক এক রকম লেখা। তবে তোমাদের স্টাডি গাইড লেখা আছে, স্টাডি গাইডে দেওয়া আছে যে দ্য রাইভাল বলতে বোঝাচ্ছে হচ্ছে তার হাজব্যান্ড টেড হিউজকে। একইভাবে তার মাকেও এখানে তুলনা করা যায়। আর একটুখানি সামান্য একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে তার সিলভিয়া প্লাথের বাবা যখন মারা যায়, তার বাবাকে বিউরিটাও পর্যন্ত করতে দেওয়া হয় না, অর্থাৎ তার বাবার ঠিকমতো দাফন কাফনটা করা হয় না। আর এক্ষেত্রে তার মায়ের কিছুটা দোষ ছিল, যে কারণে সিলভিয়া প্লাথ তার নিজের মায়ের উপরে প্রচণ্ড রাগান্বিত ছিলেন, ক্ষোভ ছিলেন। আবার সিলভিয়া প্লাথ যখন তার জীবনদশায় আমেরিকা থেকে ইউকেতে যান, ইউকেতে যাওয়ার পরে তার সাথে বিয়ে হয় টেড হিউজের, এবং টেড হিউজ সেখানে গিয়ে ওনার সঙ্গে সিলভিয়া প্লাথের সঙ্গে সংসার থাকাকালীন অবস্থায় অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, অবশ্যই অবৈধ সম্পর্ক। তো সেই মেয়েটার নাম ছিল আসিয়া উইভিল। আসিয়া উইভিলটাকেও অনেক সময় দ্য রাইভাল বলে বলা হচ্ছে, ভাবা হয়। আবার সিলভিয়া প্লাথের মাকেও রাইভাল বলে ভাবা হয়, আবার তার হাজব্যান্ডকেও ভাবা হয়। যাই হোক, তো আমরা এবার কবিতার লাইনে চলে আসি। ইফ দ্য মুন স্মাইল্ড, যদি চাঁদ হাসে, ইট উড রিজেম্বল ইউ, এই চাঁদটা দেখতে তোমার মতো মনে হয়। রিজেম্বল মানে হচ্ছে দেখতে একই রকম হওয়া। ইউ লিভ দ্য সেম এক্সপ্রেশন, তুমিও ঠিক একই রকম ইমপ্রেশন দাও। তুমিও একই রকম ইমপ্রেশন সৃষ্টি করো। ইমপ্রেশন মানে এমন কিছু একটা সৃষ্টি করা যেটা একটা মানুষকে বোঝায়। তারপরে অফ সামথিং বিউটিফুল, তোমার ইমপ্রেশনটা কেমন? কোনো একটা সুন্দর জিনিস, মানে খুব দেখতে সুন্দর লাগে, অর্থাৎ তোমার এই হাসির ইমপ্রেশনটা সুন্দর। বাট অ্যানিহিলেটিং মানে হচ্ছে ধ্বংসাত্মক, কিন্তু তোমার এই সৌন্দর্যটা ধ্বংসাত্মক। তো এখানে দেখো, এই যে সৌন্দর্য ধ্বংসাত্মক, এটা আসিয়া ইউভিলকেও বলতে পারো, অর্থাৎ যেটা দ্য রাইভাল, অর্থাৎ এই কবির সতীনকের কথাও বলতে পারো। আবার যদি মনে করো না উনি টেড হিউজকে বলতে চাচ্ছেন সিলভিয়া প্লাথ, তাতেও হয়। বোথ অফ ইউ আর গ্রেট লাইট বরোয়ার্স, বোথ অফ ইউ বলতে বোঝাচ্ছে চাঁদ একজন, আর দ্বিতীয়জন হচ্ছে এই রাইভালটা, দুইজনই লাইট বরোয়ার মানে এখানে বোঝাচ্ছে যে চাঁদ যেমন নিজের কোনো আলো নেই, এটা সূর্যের কাছ থেকে লাইট ধার করে, সেরকম তুমি যে সৌন্দর্য, তার রাইভালটা। এখানে আমরা হাজব্যান্ড বলে ধরে নিই, কারণ আমাদের তো আসলে আমরা পড়ি শেখার জন্য না, আমরা পড়ি হচ্ছে পরীক্ষাতে ভালো করার জন্যে। তো পরীক্ষাতে যেহেতু ভালো করতে গেলে আমাদের হাজব্যান্ড নিয়েই লিখতে হবে, কারণ গাইডে অন্যভাবে দেওয়া নেই। এবং তোমরা যদি ওনার মাকে নিয়ে বা টেড হিউজের গার্লফ্রেন্ডকে নিয়ে লিখতে যাও, প্রশ্নগুলো বেশি লম্বা করে লিখতে পারবে না, কারণ এই বিষয়ে বিস্তারিত বর্ণনা আমাদের জানা নেই এবং বইও সেভাবে দেওয়া নেই। যাই হোক, বোথ অফ ইউ আর গ্রেট লাইট বরোয়ার্স, অর্থাৎ এখানে টেড হিউজকে বলছে এবং চাঁদকে বলছে যে তোমরা দুজনই লাইট বরোয়ার্স, অন্যের থেকে আলো নিয়ে আছো। আর এক্ষেত্রে তোমরা টেনশন নিও না, অবশ্যই এখানে তোমরা টেড হিউজ নাম দিয়ে ডিরেক্ট লিখতে পারো। আমি গ্যারান্টি দিচ্ছি এখানে তোমরা মার্কস কম পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। আর সাহিত্যে একটা বিষয় তোমরা সব সময় মনে রাখবে, যেখানে তুমি নতুন একটা জিনিস আবিষ্কার করতে পারবে কিন্তু উদ্ভাবনা করতে পারবে না, অর্থাৎ তুমি ডিসকভার করতে পারবা, তুমি ইনভেন্ট করতে পারবে না। তুমি 2+2=5ও করতে পারবা, তুমি যদি এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারো, যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারো, সেটাও কখনো ভুল হবে না, কারণ লিটারেচারে এই সুবিধাটা তোমাদেরকে দেওয়া হয়। তাহলে তারপরের লাইনে চলে আসি। হার ও মাউথ গ্রিপস, ও মাউথ বলতে মূলত ওপেনড মাউথকে বোঝাচ্ছে বা খোলা মুখ, তার মুখটা গ্রিপস অ্যাট দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ও মাউথ, গোল মুখটাকে বোঝাতে বলছে হচ্ছে চাঁদকে। হার ও মাউথ অর্থাৎ চাঁদের যে মুখটা, গ্রিপস দুঃখ করে, অ্যাট দ্য ওয়ার্ল্ড পৃথিবীর দুঃখ দেখে। তারপরের লাইনে দেখো, ইয়োর্স ইজ আনএফেক্টেড, কিন্তু তোমারটা কোনো এফেক্টই পড়ে না, অর্থাৎ প্রভাবহীন। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন এরকম, সিলভিয়া প্লাথ বলতে চাচ্ছেন যে চাঁদ যেমন পৃথিবীর মানুষের দুঃখ কষ্ট দেখে একটু হলেও দুঃখী হয়, কিন্তু আমার হাজব্যান্ড বা রাইভাল যে
সে মানুষের দুঃখ কষ্ট দেখে, মূলত সিলভিয়া প্লাথের দুঃখ কষ্ট দেখে এক বিন্দু অ্যাফেক্টেড না, তার কিছুই আসে যায় না, এরকমটা বোঝাতে যাচ্ছেন। অ্যান্ড ইউ অ্যান্ড ইউর ফার্স্ট গিফট ইজ মেকিং স্টোন, এবং তোমার প্রথম গিফটটা কি? মেকিং স্টোন, পাথর তৈরি করা। আউট অফ এভরিথিং, আউট অফ মানে হচ্ছে থেকে বা দিয়ে, আউট অফ এভরিথিং অর্থাৎ তুমি সব কিছু দিয়েই পাথর তৈরি করে ফেলতে পারো। এখানে এটাও আসলে একটু অ্যালিগোরিক্যাল লাইন, যে তুমি মানুষটা এমন, তুমি আমাকে এমন একটা কিছু গিফট করছো যে আমার হৃদয়টাই পাথর হয়ে গেছে। অর্থাৎ উনি বলতে চাচ্ছে ওনার মধ্যে আনএফেক্টেড সব কিছু, একেবারেই কোনো মায়া মমতা এরকম কিছু নেই, সব কিছুকেই উনি যেমন পাথর করে ফেলতেছেন, যার সঙ্গে ছোঁয়া হয় আর কি, ছোঁয়া লাগে আর কি। আই ওয়েক টু এ মিউজিয়াম, মিউজিয়াম বলতে বোঝায় যেখানে সমাধি করা হয় প্রচুর পরিমাণ মানুষের। তো সেখানে উনি বলতে চাচ্ছেন যে আমি এরকম একটা জায়গাতে জেগে উঠলাম। ইউ আর হেয়ার, এবং এখানে তুমি আসো, তার রাইভালটা আছে। তো রাইভাল এখানে দেখো কি করছে, পরের লাইনটা, টিকিং ইউর ফিঙ্গার্স, টিকিং মানে হচ্ছে আঙুল নড়াচড়া করারও, টিকিং ইউর ফিঙ্গার্স অন দ্য মার্বেল টেবিল, এখানে যে পাথরের বাধা বা শ্বেত পাথরের বাধা টেবিল দেওয়া আছে, এটার উপরে তুমি আঙুল ঠুকতেছো, লুকিং ফর সিগারেটস, এবং এখানে তুমি সিগারেট খুঁজতেছো। অর্থাৎ সিলভিয়া প্লাথ মারা গেলেও তার হাজব্যান্ডের কিছুই যায় আসে না। দেখো পেছনে লাইটের বিজ্ঞাপন দিচ্ছে, আচ্ছা যাই হোক। তারপর আচ্ছা এই লাইনটা আমি আরেকবার একটু বলে দিই। অর্থাৎ সিলভিয়া প্লাথ এখানে একটা সমাধিস্থলে জেগে উঠছে, এবং সেখানে দেখতে পাচ্ছে যে তার রাইভাল অর্থাৎ তার হাজব্যান্ড এখানে আনএফেক্টেডভাবে আসে, এবং উনি আঙুল নাড়াচাড়া করতেছেন, সিগারেট খুঁজতেছেন। অর্থাৎ তার এই দুঃখ নিয়ে তার হাজব্যান্ডের কিছুই যায় আসে না। তারপরের লাইন, স্পাইটফুল অ্যাজ এ ওমেন, সিগারেট যখন তুমি খুঁজতেছো তখন তুমি একটা ওমেন হিসেবে ঘৃণ্য, স্পাইটফুল মানে যাকে থুথু দেওয়া যায় বা ঘৃণ্য, বাট নট সো নার্ভাস, কিন্তু তাতে তুমি একটুও বিচলিত না, এক বিন্দুও বিচলিত না। অ্যান্ড ডাইং টু সে সামথিং, আচ্ছা ডাইং টু সে সামথিং, কিছু একটা বলার জন্য মরিয়া, অর্থাৎ পরিমরি হয়ে বলতে চাচ্ছে। কি বলতে চাচ্ছে? সামথিং আনঅ্যান্সারেবল, যেটার কোনো উত্তর দেওয়া যায় না। তারপর দ্য মুন টু, একই সঙ্গে চাঁদও, অ্যাবিউজেস হার সাবজেক্টস, অর্থাৎ চাঁদ নিজেও তার সাবজেক্টদেরকে, প্রজাদেরকে অ্যাবিউজ করছে বা অপব্যবহার করছে। সাবজেক্ট বলতে বোঝানো হচ্ছে হিউম্যান বিংকে, অর্থাৎ পৃথিবীর মানুষজনকে। চাঁদ আমাদের সঙ্গে কি অপব্যবহার করছে? আসলে এখানে চাঁদ আমাদের সঙ্গে যে অপব্যবহার করছে বা বাজে কাজটা করছে, সেটা কবি এখানে বোঝাতে চেয়েছেন যে চাঁদ আমাদেরকে আলো দেয় রাত্রিবেলা, দিনের বেলা সে থাকে, কিন্তু দিনের বেলা সে আমাদেরকে আলো দিচ্ছে না। আর এটাকে আসলে মূলত অপব্যবহার করছে কেন, সেটা তার পরের লাইনে অ্যান্সার আছে, দেখো। বাট ইন দ্য ডে টাইম শি ইজ রিডিকিউলাস, যদিও চাঁদ রাতের বেলা আমাদেরকে আলো দেয়, কিন্তু দিনের বেলা চাঁদটাকে দেখতে হাস্যকর লাগে, বা আসলে হাস্যকর না, দিনের বেলা চাঁদের কোনো প্রয়োজন নেই, বা চাঁদটাকে দেখার আমাদের কোনো দরকার নেই। তারপর লাইন, ইয়োর ডিসস্যাটিসফ্যাকশন, তোমার স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে পরিপূর্ণতা বা আনন্দ, স্যাটিসফাই হওয়া যেটা আর কি। ইয়োর ডিসস্যাটিসফ্যাকশন বা তোমার পরিতৃপ্তি নাই যেখানে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যারাইভ থ্রু দ্য মেইল স্লট, অ্যারাইভ থ্রু দ্য মেইল স্লট, মেইল স্লট মানে মূলত মেইল বক্স বা চিঠির বাক্স। এখানে চিঠির বাক্সের মধ্যে তোমার এই ডিসস্যাটিসফ্যাকশনের বিষয়গুলো আসতেছে উইথ লাভিং রেগুলারিটি, যেখানে তুমি আবার ভালোবাসতেছো রেগুলারভাবেই। অর্থাৎ এখানে এই লাইনটা জাস্ট খেয়াল করে, অ্যারাইভ থ্রু দ্য মেইল স্লট উইথ লাভিং রেগুলারিটি, তোমার ভালোবাসাটা মেইল স্লটের মধ্যে রেগুলারভাবে আসছে আমার কাছে। উইথ হোয়াইট অ্যান্ড ব্ল্যাঙ্ক, যেটা সাদা এবং ফাঁকা। সাদা এবং ফাঁকা বলতে বোঝাচ্ছে যেটা সাদা বলতে এখানে কিছু নেই, একটা সাদা কাগজে তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো। ব্ল্যাঙ্ক বলতে উনি আবার ওনার জীবনকে বোঝাচ্ছে, যে আমার জীবনটা একেবারে নিঃস্ব, ফাঁকা করে দিছো, তুমি আমাকে এমন ভালোবাসা, এমন চিঠিই দিচ্ছ যে আমার জীবনটা একেবারে হোয়াইট হয়ে যাচ্ছে, একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আরও কি হচ্ছে, এক্সপ্যান্সিভ অ্যাজ কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড একটা বিষাক্ত বাজে গ্যাস, যেটা একটা এক্সপেন্সিভ মানে হচ্ছে তোমার বিস্ফোরণ হয় আর কি, এক্সপেন্সিভ অ্যাজ কার্বন মনোক্সাইড, বা কার্বন মনোক্সাইডের মতো একটা এক্সপ্লোসিভ জিনিস বা বিস্ফোরণ হয় এরকম একটা জিনিস তার এই লাভগুলো বা ভালোবাসার মেইলগুলো, চিঠিগুলো। তারপর লাইন, নো ডে ইজ সেফ ফ্রম নিউজ অফ ইউ, কোনো দিনই তোমার খবর থেকে আমি মুক্ত না। অর্থাৎ প্রত্যেকটা দিনই সিলভিয়া প্লাথ তার হাজব্যান্ড সম্পর্কে কিছু খবর পাচ্ছে, এবং সেই খবরগুলোকে উনি
ধ্বংসাত্মক খবর বলে ধরে রাখতেছেন, এবং এই খবর থেকে সিলভিয়া প্লাথ কোনোদিনও মুক্ত নয়। তারপর লাইন, ওয়াকিং অ্যাবাউট ইন আফ্রিকা মেবি থিঙ্কিং অফ মি, হতে পারে তুমি হাঁটছো আফ্রিকার উপর দিয়ে, আফ্রিকার মধ্য দিয়ে, বাট থিঙ্কিং অফ মি, কিন্তু তখনও তুমি আমাকেই ভাবছো। এটা হয়তো উনি ভবিষ্যতের জন্য একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে তুমি হয়তো আফ্রিকাতেও যেদিন হাঁটবে সেদিন আমাকে মিস করবে। তোমাদের আরও কিছু দুঃখজনক ঘটনা আমি বলে দিই। সিলভিয়া প্লাথের এই যে টেড হিউজের সঙ্গে বিয়ে হওয়ার প্রায় 7 বছরের পরেই সিলভিয়া প্লাথ আত্মহত্যা করে। আর একটা সান্ত্বনার বিষয় হচ্ছে তার যে সতীন, সতীন না আসলে মূলত টেড হিউজের গার্লফ্রেন্ড ছিল মহিলাটা, আসিয়া উইভিল, উনিও তার আবার কিছুদিন পরে আত্মহত্যা করে। তো সিলভিয়া প্লাথের জীবনটা খুবই দুঃখজনক ছিল, একেবারে খুবই বিটারেস্ট বলা যায় আর কি। তো এই কবিতাটার সামারি আমি সংক্ষেপে একটু বলে দেওয়ার চেষ্টা করি। দ্য রাইভাল বলতে বোঝাচ্ছে তার হাজব্যান্ডকে, তোমরা তার মা বা টেড হিউজের গার্লফ্রেন্ডকেও বলতে পারো, তবে হাজব্যান্ডকে বললে আমাদের প্রশ্নের উত্তর লেখার জন্য সুবিধা হয়। এবং এখানে তার হাজব্যান্ডটা বা এই যে রাইভালটা তার জীবনটার জন্য কতটা ধ্বংসাত্মক এই কবিতাতে সেটাই বোঝানো হচ্ছে। আর তোমাদের এই কবিতা থেকে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব, এই কবিতাগুলো থেকে তোমরা ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলো পড়ে নিবা, এবং কবিতা পড়ার পরেও সামারিটা বেশ কয়েকবার পড়লে দেখবে যে একেবারে ধারণাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং সেট সাজেশনস থেকে তোমরা প্রশ্ন পড়তে পারো, কারণ সেখান থেকে প্রতি বছরই প্রায় কোশ্চেন্স কমন পড়ে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।